দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2026। ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। অমর একুশে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। প্রিয় দর্শক, লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 20 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কোয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে 14 মার্চ পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজান আহমেদ উর্মির একক চিত্রকলা প্রদর্শনী আত্ম অনুপস্থিতির সাক্ষ্য। প্রদর্শনী চলবে 2 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে টক শো এই সময়। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। প্রথম চোটটা পাইলাম যখন ওই নাই আমার মুখের উপর জানলাটা ঠাস করে বন্ধ করে দিল। আর পরের চোটটা পাইলাম কখন জানোস, ওর বাপে যখন আমার চোর করে দৌড়ে নিয়ে দিল। এই খেলাটা কি 3 জন মিলেই হয়ে যায়? না, কৃপণের বাড়িতে চোর ঢুকছে। তুমি কি করতে চাও সেটা পরিষ্কার করে বলো। তককে থাকো মাপা। কি লিখতাছেন? প্রেমপত্র নাকি আমার লাইগা? চরম পত্র লাগতেছে তোর হাতে কি আমার স্যালারি লইছিস? আমার ছেলেটা এই সুইসাইডের মতন এমন হালকা জিনিস কি করতে করতে যাইবো? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা করাটাই ভুল। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাহিফ ও মোহাম্মদ আনোয়ার সাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মনীষা ভাদুরী মেরি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। গানের মানুষ, সকাল থেকে গান গাওয়া দিয়ে শুরু হয়, রেওয়াজ করা দিয়ে? হ্যাঁ, তা তো অবশ্যই। প্রতিদিন রেওয়াজ করা হয়? চেষ্টা করি প্রতিদিন করার জন্য। যখন স্টাডি নিয়ে বিজি থাকি তখন আর কি সন্ধ্যায় বা রাতের দিকে করা হয়, বিকেলে করা হয়। বাসার মানুষজন আসলে সাপোর্ট কতটুকু থাকে? অনেক বেশি সাপোর্টিভ সবাই। আসলে আমার ফ্যামিলির সাপোর্টই আজকে এতটুকু পর্যন্ত আসা। রিসেন্ট এর মধ্যে গানকে ঘিরে আসলে কি কি কাজ করা হলো? একদম নতুন কাজ। রিসেন্ট আমার অনেকগুলো কাজ হচ্ছে বা এখনো রানিং চলছে। রিসেন্ট কয়েকটা কাজ করেছি। ধামাকা কিছু গান আসছে, বিয়ের গান, আমার সলো মৌলিক গান। তো এগুলো ঈদে রিলিজ করার থিঙ্কিং আছে। ঈদ মানেই আসলে উৎসব, আর উৎসবকে ঘিরেই সঙ্গীত শিল্পীদের একরকমের নতুন গান গাইবার প্রতি একটা প্রবণতা তৈরি হয়, বা নতুন গান শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানো, সেটাও একটা বড় কাজ। তো বিয়ের গান কেন, মানে উৎসবকে ঘিরে বিয়ের গান কেন? আসলে এটা হচ্ছে বিয়ের গানটা ছিল হচ্ছে ওই একটা মিউজিক স্টেশন ব্যানার থেকে, আইকে মিউজিক স্টেশন ব্যানার থেকে। তো ফার্স্টে আমি যখন গানটা শুনি তখন আমার মনে হলো যে আমার লিস্টে কোনো বিয়ের গান বা এরকম ধামাকা কোনো সং এখনো আসেনি। তো কেন নয়, আমি একটা ট্রাই করি। একটু ফাস্ট বিট, একটু অন্য টাইপের। আমি যেই টাইপের গানগুলো করেছি তার থেকে একটু ভিন্ন রকমের গানটা, জমকালো আয়োজনের, মানে অন্যরকম একটা বিয়ের ফেস্টিভ ব্যাপার। তো ট্রাই করলাম যে আসলে আমরা তো বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রামে যেতে হয় বা ওপেন কনসার্ট থাকে, বিভিন্ন টাইপের কনসার্ট হয়, আসলে এই ধরনের গানগুলো মানুষ খুব চায়। একদম, দ্যাটস ওয়াই আর কি গানটা করা। কি প্রত্যাশা কি আছে গানটাকে ঘিরে? গানটা নিয়ে আসলে অনেক আশাবাদী, বাকিটা দর্শকদের উপর ডিপেন্ড করবে। আরো একটি গানের কাজের কথা বলছিলেন, সেটা কি ধরনের গান? আরেকটা হচ্ছে ওইটাও আমার সলো সং, চুপি চুপি গানটার টাইটেলটা নিয়ে গানটি করা হয়েছে। তো এই গানটা একটা ধামাকা ভিডিও করার ট্রাই করছি এখনো। এটাও কি ফার্স্ট বিটের গান? ফার্স্ট বিটের গান। আচ্ছা, এটা কোথা থেকে রিলিজ দেওয়া হবে?
এটা আসলে এই গানটা তো আমার সলো সং, এই গানটা এখনো ঠিক করা হয়নি, কিন্তু বিয়ের গানটা আইকি মিউজিক স্টেশনের ব্যানার থেকে রিলিজ হবে। এখন তো সব সঙ্গীত শিল্পীরা আসলে একটা করে নিজের ইউটিউব চ্যানেল থাকে বা নিজের একটা পেজ থাকে যেখানে কন্টেন্ট আকারে আসলে গানগুলোকে রিলিজ দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করছেন? আমারও আছে ইউটিউব চ্যানেল, আমি ট্রাই করি সবকিছু মিলিয়ে আর কি, সবগুলো চ্যানেলে মিলিয়ে গান মানে রিলিজ করার জন্য। মানে নিজের চ্যানেলেও করছেন আবার অন্যান্য প্ল্যাটফর্মগুলোর জন্য ট্রাই করছেন। করছি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে একজন মানুষের সবচেয়ে সুন্দর সময়টা হচ্ছে তার ছোটবেলার সময়টা। একদম। সেই ছোটবেলার সময়টা কেমন ছিল, মানে সেখানে তখন ওই সময় যেখানে গান শিখতেন, গানের পরিবেশটা আসলে কেমন ছিল? ছোটবেলার মেমোরিজ হচ্ছে আমার অনেক, কারণ একদম 3.5 বছর থেকে আমার গানের জীবনের পথ চলা। তো প্রথমত আমার দাদা ছিল, দাদা এখনো আছে, দাদার কাছ থেকেই আমার গানের পথ চলা শুরু। আমার দাদা গান শিখতো, আচ্ছা, তখন আমি দাদার পাশে বসে বসে স্যারের লেসেন্সগুলো সব কমপ্লিট করে ফেলতাম। দাদার আগেই আমি দাদার স্যারকে লেসেন্সগুলো দিয়ে দিতাম। অনেক ফানি মোমেন্ট আছে আমাদের। আমরা যখন একসাথে গান করতে বসতাম আমাদের অনেক দুষ্টুমি ছিল। আচ্ছা, তো এভাবে আর কি। আর বাবা মার সাপোর্টটা অনেক বেশি ছিল। তারপরে শিল্পকলা একাডেমি কমপ্লিট করেছি আমি, শিশু একাডেমি কমপ্লিট করেছি। তারপর ঢাকায় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কাছেও শিখতাম, অনিল কুমার স্যার, অলোক সেন স্যার, সবার কাছে মোটামুটি একটু একটু তালিম নেওয়া হয়েছে। এখন মানে শিখছি, অনেক শ্রদ্ধেয় গুরুজির কাছে আপনার তালিম নেবার সুযোগ চেষ্টা হয়েছে। করেছি। এই যে এতগুলো বছরের পথ চলা, সেই পথ চলায় এখন কি মনে হয়, এখন এই পর্যায়ে এসে কোন গুরুজির কোন আদর্শের কথাগুলো এখন খুব বেশি মনে পড়ে? আসলে সবার শিক্ষার যে ধরনটা, এটা হচ্ছে এক একজনের এক এক রকম। আর গুরুজি বলতে ব্যাপারটা হচ্ছে অন্যরকম, কারণ শিক্ষাগুরু যে উনি যেটাই শেখাক না কেন, ওইটা কিন্তু আমরা চেষ্টা করি যারা শেখার ইচ্ছে থাকে, আমরা কিন্তু ওই থিম অনুযায়ী পরবর্তী প্রজন্ম চলার চেষ্টা করি। রাইট, একদম। আর আমি যতটুকু শিখতে পেরেছি, আর আমি মনে করি যে আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে, এখনো শিখবো, অনেক ইচ্ছে করা, আর অনেক কিছু জানবো। তো যতটুকু শিখেছি আমি ওইটাকেই ধারণ করে চেষ্টা করছি। এটা তো একটা সমুদ্রের মতন, যেখানে আসলে শেখার কোনো শেষ নেই, কোনো অন্ত নেই। সেটাই। আপনি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলেন 2014-তে, কেন আসলে, কি ভেবে, কোন ভাবনা যায়? রিয়েলিটি শোতে আমি আরো ছোটবেলা থেকেও পার্টিসিপেট করেছি। আচ্ছা, মানে জাতীয় প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা হয়েছে? করেছি। তো ওইখানেও একটা পজিশনে ছিলাম। তো আমি ছোটবেলা থেকে আমার বাবা মা চেষ্টা করতো সব সময় যে তুমি প্রতিযোগিতা অ্যাটেন্ড করো, তাহলে তোমার কনফিডেন্স বাড়বে, প্লাস হচ্ছে তোমার মানে ধারণা, ওই সম্পর্কে ধারণাটা তোমার আরো বৃদ্ধি পাবে, যে তুমি কতটুকু শিখছো বা কতটুকু শিখতে পেরেছো, অন্যান্যরা কিভাবে ওইখানে অ্যাটেন্ড করছে বা কিভাবে প্রেজেন্ট করছে, সবকিছু তুমি বুঝতে পারবে। তো সেই থিঙ্কিং অনুযায়ী আমার বাবা মা সবসময় করতো কি, যে কোনো ছোট প্রতিযোগিতা হলো আমাকে সবসময় অ্যাটেন্ড করাতো, আমাকে এবং আমার ভাইকে, দুইজনকে। তো আমাদেরকে এমন কোনো কিছু নেই যে শেখায়নি, ডান্স, গান, আর্ট, মানে সবকিছুতে সবসময় একদম, মানে আমার বাবা মা চেষ্টা করেছে, এখনো করে, সবকিছুতে বিজি রেখেছে সবসময়। আচ্ছা। আর আমরা দুই ভাই বোনই পড়াশোনাতে খুবই ভালো ছিলাম। আমাদের একটা মিউজিক্যাল ফ্যামিলি, মানে ছোটবেলা থেকে আমার দাদুকে দেখেছি গান করতে, দিদিমাকে দেখেছি, ঠাকুমাকে দেখেছি। তো সবার যে একটা গানের প্রতি একটা আকর্ষণ ছিল, আমার বাবারও খুব ইচ্ছে ছিল একজন অনেক বড় সিঙ্গার হবে। আমার বাবাও খুব ভালো গান করেন, তো সেখান থেকে এই সিঙ্গিং ক্যারিয়ারে আসা। কিন্তু ভিন্ন বিষয়ে লেখাপড়া করা কেন হলো? ভিন্ন বিষয়ে আসলে ছোটবেলা থেকে আমার একটা ড্রিম ছিল, যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো, আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও, এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, কমন, বাচ্চাদেরকে বেশি, বেবিসদেরকে বেশি জিজ্ঞেস করা হয়। তো আমি ছোটবেলায় তো বুঝতাম না, তখন আমি বলতাম যে আমি বড় হয়ে জজ হব। আচ্ছা। তারপরে যখন আমি ইন্টারটা কমপ্লিট করেছি, তখন চিন্তা করলাম যে না, কেন না ট্রাই করা যায়। মানে সঙ্গীতটা তো আছেই, সেই শিক্ষার রাস্তাটা একরকম, পাশাপাশি নিজের যে শখের বা স্বপ্নের জায়গাটা সেটাও পূরণ করা। এই দুইটা জিনিস আমার লাইফে অনেক বড় স্বপ্নের একটা জায়গা নিয়ে আছে। সঙ্গীতটা নিয়েও আমি লাইফে কিছু একটা করতে চাই, প্লাস হচ্ছে স্টাডি, যেখানে আমি পড়াশোনা করছি এখন যে সাবজেক্টটা নিয়ে,
ওইটা নিয়েও আমার অনেক ড্রিম যে লাইফে কিছু একটা করব, দেশের জন্য কিছু একটা করব। জি, আপনি রিয়েলিটি শো থেকে বের হবার পরে আমাদের পছন্দের সঙ্গীত শিল্পী বেলাল খান ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছেন, একদম প্রজেক্টের সাথে সাথে কাজ সাথেই। করা হয়েছে। সেটা কেন, মানে বেলাল ভাইয়ের সাথে আপনার কোঅর্ডিনেশনটা নিশ্চয়ই ভালো। আচ্ছা, এটার কারণটা হচ্ছে বেলাল ভাইয়ের সাথে আমার রিয়েলিটি শো থেকে আমি যখন বের হলাম 2015-তে, তখন বেলাল ভাইয়ের সাথে আমার মিটিং হলো, আমরা সবাই মিলে বসলাম। তারপরে চিন্তা করলাম যে একটা গান ভাইয়ের সাথে করা যায়। তো ভাই আমাকে অফার করলো যে আমার একটা গান আছে, তুমি একটু ভয়েস দিও, দেখি তোমার ভয়েসটা কেমন। তারপরে মনের ঘরে প্রেম, ওই গানটাতে আমি ভয়েস দিলাম। গানটায় মডেল হিসেবে ছিল আমাদের এখনকার যে খুবই খুবই সুপার টুপার হিট মডেল বারিশা হক আপু ছিল। তো ওই গানটার সাথে সাথে ক্লিক করলো, লিরিক্যাল ভিডিওই তখনই ভিউ হলো 5 মিলিয়ন ক্রস করলো আচ্ছা, ওই বছরই। তারপর সাথে সাথে আমিও একটা গান আবার ভাইয়ের সাথে করলাম, আমার একটা মৌলিক গান। মানে আপনার নিজের উদ্যোগে ভাইয়ের সাথে কাজ করা হলো? নিজের উদ্যোগে, আমার ইনভেস্টমেন্ট সবকিছুতেই আমার ছিল। তো অনেক আগ্রহ করে এই গানটিতে আবার গানটি পুরো মিউজিক ভিডিওটা কমপ্লিট করেছিলেন আমাদের বর্ণ চক্রবর্তী দা। উনিও অনেক ভালো সিঙ্গার ছিলেন, উনি এখন আর নেই, গত হয়েছেন। তো আমাদের আসলে অনেক ভালো ভালো অনেক মেমোরি আছে বেলাল ভাইয়ের সাথে। আমার অনেকগুলো কাজ হয়েছে, করতে প্লাস গেলে হচ্ছে যেটা অনেক হয় সুন্দর আর কি। সুন্দর মেমোরিজ আছে। কোঅর্ডিনেশনটা অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ। এমনি কি পরিকল্পনা আছে মৌলিক গান নিয়ে, আসলে কত দূর এগোতে চান, কিভাবে কাজ করতে চান? আমি আসলে মৌলিক গান নিয়ে অনেক পরিকল্পনা, কারণ হচ্ছে যেহেতু আমি একজন সঙ্গীতটা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই, তো সেই হিসেবে আমাকে মৌলিক গান অনেক ক্যারি করতে হবে। আর এমন মৌলিক গান বের করতে হবে দর্শকদের জন্য, যেই মৌলিক গানগুলো শুনে দর্শক আজীবন মনে রাখে। যেমন আমরা আগের কথাই বলি, সামিনা ইয়াসমিন ম্যামের গান, রুনা লালা ম্যামের গান, ওনাদের গান কিন্তু আজীবন থাকবে, আমরা কিন্তু এখনো শুনি। যেই সিচুয়েশনেই হোক না কেন আমাদের কিন্তু ওই গানটা মনে ধরে যায়। তো এরকম টাইপের কিছু গান করার আমারও খুব ইচ্ছে, যে গানগুলো আজীবন থাকবে, যে গানগুলো কখনো পুরনো হবে না। সেটাই, সব সময়ের জন্য সেই গানগুলো শুনতে আমাদের শুনতে ভালো লাগবে। ভালো লাগবে। খুব ভালো থাকুন, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর করে পুরো প্রোগ্রামটাকে সাজিয়ে তোলার জন্য। আর আরও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকদেরকে এবং এনটিভির সকল সদস্যদের। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।